কোথায় আছিস? কোথায় গেলে আমি তোকে খুঁজে পাবো? কি রে মা, তোর দিদির কোনো খোঁজ পেলি? না আজও পাসনি? না আব্বা, আমি দিদিকে খুঁজে আনতে আজকেও ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছি। আব্বা, আমি ঠিক আছি মা, আমাকে নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না। আমি তো ভাবছি আমার বড় মেয়ের কথা। আজ 1 মাস হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কোথায় আছে, কেমন আছে, আমি তো কিছুই জানি না। তুমি কেঁদো না আব্বা। যদি এত ভেঙে পড়ো তাহলে কি করে হবে? আমরা তো থানা পুলিশ সব জায়গায় জানিয়েছি, দেখবে ওরা ঠিক দিদিকে খুঁজে বার করবে। স্যার, আসবো? হ্যাঁ, এসো। স্যার, খবর আছে। খবর? কি খবর? তাহলে শুনুন স্যার। ও, এই ব্যাপার। তাহলে চলো, আমরাও গিয়ে দেখি আর কতদিন এই লুকোচুরি খেলা চলে। সুরজ, সুরজ! এ কে আপনি? আপনি এখানে? আপনাকে না কতবার বলেছি আমরা এইসব ব্যাপারে কোনো কিছু জানি না। আপনারা জানেন কি না সেই বিচার কি আপনি করবেন? সেটা করার জন্য তো আইনের লোক মানে আমরা আছি। আপনারা থেকেই বা কি করবেন বলুন? এমন তো না যে ওই মেয়ে নিরুদ্দেশ, ও তো ওর নিজের ইচ্ছায় পুরানো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। বাবা, আপনারা তো দেখছি অনেক কিছুই জানেন। এবার না হয় বাকিটা আমরা করি। এবার তাড়াতাড়ি বলুন তো, আপনার ছেলে কোথায়? কে? আমার ছেলে? আমার ছেলে বাড়িতে নেই। নেই? শাহিন, তুমি গিয়ে ঘরটা ভালো করে দেখে এসো। হ্যাঁ স্যার। দেখুন, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই থামুন তো, তখন থেকে একই কথা বলে যাচ্ছেন। স্যার, এই যে। কি ব্যাপার ম্যাডাম, আপনি তো খুব বড় বড় কথা বলছিলেন, এইবার? স্যার, আমি কিছু জানি না। জানিস কি না জানিস সেটা তো জেলে গিয়ে এই লাঠির দুবারই পিঠে পড়লেই সব বুঝতে পারবি। স্যার, এদের কি করব? ওদের সবাইকে তুলে নিয়ে এসো। চলুন। আব্বা, কে ঝিলি, কিছু বলবি? হ্যাঁ, থানায় থেকে ফোন করেছিল, আমাদের একবার থানায় যেতে বলছে। থানায়? তার মানে নিশ্চয়ই ওরা আমার মেয়ের খোঁজ পেয়েছে। বল। জানি না, তবে ওরা বলেছে অবশ্যই করে যেন আমরা একবার আজ থানায় গিয়ে দেখা করে আসি। হো, যেতে যখন বলেছে তখন না হয় একবার গিয়ে দেখা দিয়ে আসতে হবে। বল নাসরিন কোথায়? আমি জানি না। জানিস না? স্যার, আমি বলি কি, ওকে এইভাবে না, অন্যভাবে বলাতে হবে। আপনারা এইসব কি বলছেন? ও তো বলছে যে ও কিছুই জানে না। আপনারা ওখানেই চুপ করে দাঁড়ান। জানে কি না জানে সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। শাহিন, ওকে তোলো, তুলে এই চেয়ারে বসাও, বসে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করো। ও মুখ খুলবে না, ওর বাপ মুখ খুলবে। হ্যাঁ স্যার। যাও, এবার ওকে শক দেওয়ার ব্যবস্থা করো। না না, আমি বলছি
আমি বলছি। দেখেছো শাইন, ওষুধ পেটে পড়তে না পড়তেই রোগ কেমন ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। যা বলেছেন স্যার। এবার বল, তুই কি জানিস আর নাসরিনের সাথে কি করেছিস? সেদিন আমি নাসরিনকে মিথ্যে কথা বলে বাড়ির বাইরে নিয়ে গেছিলাম। মিথ্যে কথা বলে বাড়ির বাইরে নিয়ে গেছিলিস, কিন্তু কেন? আসলে আমি বর্ষা নামে একজনকে ভালোবাসি, তাই নাসরিনকে আমার জীবন থেকে সরানোর জন্য সেদিন। তারপর? তারপর আমি আর কিছু জানি না, কিছু জানি না। স্যার, আমরা আসবো? এই তো তোমরা চলে এসেছো, এসো এসো। স্যার, আপনারা এখানে আমাদের আসতে বলেছিলেন, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন? সরি, আসলে আপনার মেয়ে কোথায় আছে সেটা এখনো জানতে পারিনি, তবে আপনার মেয়ে কিভাবে নির্দোষ হয়েছে সেটা আমরা জানতে পেরেছি। এসব আপনি কি বলছেন? আমার দিদি কিভাবে নিরুদ্দেশ হয়েছে অফিসার? আসলে তোমার দিদিকে তোমার জামাইবাবু মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজন আসামির হাতে তুলে দিয়েছে। শয়তান, তুই আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করেছিস, তোকে আমি খুন করে ফেলবো। মুখলেশ বাবু, আপনি এইভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা আছি তো। আমার মেয়েটা কি এমন অন্যায় করেছিল যার জন্য আমার মেয়ের সাথে এত বড় একটা জঘন্য কাজ করলো? আরে, আমার মেয়েকে যে ধরে এতই অপছন্দ, তাহলেও আমার মেয়েকে আমার হাতে কেন তুলে দিল না? আমি ঠিক আমার মেয়েকে আমার মতো করে রাখতাম। শান্ত হও আব্বা, তুমি শান্ত হও। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু সেই জন্য তো আইন আছে, আপনি কেন আইন নিজের হাতে তুলে নেবেন? একজন মেয়ের বাপ হয়ে তার মেয়ের সাথে এত বড় অন্যায় হওয়াটা নিজের চোখে দেখা যে কতটা কষ্ট যন্ত্রণাদায়ক, সেটা আপনাকে কিভাবে বোঝাবো? আমি সবই বুঝছি, কিন্তু কি বলুন তো, আপনি যখন এতটা দিন আমাদের ওপর ভরসা করেছিলেন, আর কিছুদিন ভরসা করে থাকুন। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা ঠিক আপনার মেয়েকে খুঁজে বার করে দেব। ম্যাডাম, আপনি এই মুহূর্তে ওনাকে নিয়ে বাড়ি ফিরে যান, প্রয়োজন হলে আমরা আবার আপনাকে ডাকবো। ঠিক আছে স্যার, চলো আব্বা। নাসরিন, নাসরিন মা আমার, তুই কোথায় মা? এবার বল, তোর সাথে যারা জড়িয়েছিল তাদের নাম। বর্ষা আর সুপিয়ান। বর্ষা আর সুপিয়ান, আচ্ছা। শাইন, গাড়ি বার করো, আমরা এক্ষুনি যাব। ওকে স্যার। আর হ্যাঁ, আপনারা এবার আসুন, নিজের চোখে দেখলেন তো ছেলের মাস্টার প্ল্যান, তাই বলছি যতদিন না এই কেসে সমাপ্ত না ঘটে ততদিন আপনারা আপনাদের বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করে চল, সুরজ পুলিশের হাতে ধরা পড়েছে, আর একবার যদি মুখ খোলে না তাহলে ওর সাথে আমাদেরও সারা জীবন জেলে পচে মরতে হবে। জানি জানি, তুই টাকাগুলো সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি কর। করছি তো। বাবা শাইন, এনাদের দেখছি খুব তাড়া। পুলিশ? হ্যাঁ, পুলিশ। কিন্তু এখানে কিসের জন্য এসেছেন? কিসের জন্য এখানে এসেছি সেটা নয় জেলে বসেই বলবো, চলো।
তোমরা ওকে চেনো? না না ওরা মিথ্যা বলছে, ওরা আমাকে চেনে। ও হলো বর্ষা আমার গার্লফ্রেন্ড, আর ও হলো সুফিয়ান বর্ষার ভাই। ওই আমাকে এই প্ল্যানটা দিয়েছিল। মিথ্যা, ও মিথ্যা বলছে। আর তাছাড়াও তুমি যে আমাদের চেনো, তার কি প্রমাণ আছে তোমার কাছে বলো? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ প্রমাণ। প্রমাণ? প্রমাণ তো আমাদের কাছে আছে। আরে শাহিন, তুমি চলে এসেছো? এসো এসো, তোমার অপেক্ষায় ছিলাম। এনারা খুব স্মার্ট, প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করে না। তাই নাকি স্যার? এই নিন, এটা হলো সুরজের সাথে বর্ষার আর সুফিয়ানের সাথে ফোনে দিনে কতবার কত সেকেন্ড কথা হয়েছে তার সমস্ত কলের স্টেটমেন্ট। আচ্ছা তাই বলো। কিরে, এরপর কি বলবি? কি কি আবার বলবো? এতক্ষণে যেটা বলছি সেটাই বলবো, যে আমরা সত্যি সত্যি ওকে চিনি না। তাই না? চিনি চিনি। তাহলে এবার চিনতে পেরেছিস, এবার সোজাসুজি সত্যিটা বল, আর তা না হলে আবার। না না বলছি, বর্ষা হলো আমার বোন, আর সুরজের সাথে ওর একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু সুরজ এবং নাসরিনের জন্য ওরা দুজনে কোনো রকম ভাবে এক হতে পারছিল না। আর সুরজের থেকে নাসরিনকে সরিয়ে দেওয়ার জন্যই আমরা তিনজনে মিলে এই প্ল্যানটা করি। বেশ, সেটা না হয় বুঝলাম, কিন্তু বর্ষা যখন সুরজকে এতটাই ভালোবাসে, তাহলে তোরা পালিয়ে যাচ্ছিলিস কেন? আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে আর যাই হোক না কেন নাসরিন সুরজকে কখনোই ছেড়ে যাবে না। তাই সুরজের অজান্তে আমরা দুজনে মিলে এই প্ল্যানটা অনেক আগেই করে রেখেছিলাম, যে কোনো উপায়ে সুরজের কাছে থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাব আর নিজেদের জীবনটাও সেটেলমেন্ট করে নেব। তাই আমরা সুরজের এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে সুরজ পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ায় সবটা কেমন উল্টো হয়ে গেল। শুনলি সুরজ, যার জন্য নিজের বউকে মৃত্যুর মুখে ঠেলে দিলি, আর সেই তোকে জেলে রেখে নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে যাচ্ছিল। বর্ষা, শেষমেশ তুমি আমার সাথে এমন করলে। শুধু তোমার জন্য আমি নাসনের মতো ওইরকম নিষ্পাপ সরল সাদা মেয়ের ওপর দিনের পর দিন মিথ্যা অপবাদ দিয়েছি। শুধু কি তাই, ওকে এরকম একটা জঘন্য লোকের হাতে তুলে দিতেও দুইবার ভাবিনি। শুধুমাত্র তোমার জন্য আমি নাসনির সাথে কত বড় অন্যায় করে ফেলেছি। তুই থাম, এখন আর অত কথা বলে কোনো লাভ নেই। এই, নাসরিন এখন কোথায় আছে? নাসরিন এখন কোথায় আছে সেটা জানি না, তবে যার হাতে তুলে দিয়েছি সে কোথায় আছে সেটা বলতে পারি। বেশ, শাহিন, তুমি ওর কাছ থেকে অ্যাড্রেসটা নাও। আমি নাসরিনের বাড়িতে ফোন করে জানাই, তারা যেন আমাদের সাথে দেখা করে। আব্বা আজ থানা থেকে ফোন করেছিল, আমাদের যেতে বলেছে। ওরা বলল যত সম্ভব ওরা আজকেই দিদিকে খুঁজে বার করবে। ওরা মনে হয় দিদির সন্ধান পেয়েছে। সত্যি বলছিস মা? হ্যাঁ আব্বা। তাহলে দেরি করে লাভ নেই, চল তাড়াতাড়ি চল। এখানে? হ্যাঁ, ওই যে সামনে যে গোডাউনটা দেখতে পাচ্ছেন ওইখানে। বেশ, চল। চলো। এ কি পুলিশ? হ্যাঁ পুলিশ, এবার তাড়াতাড়ি বল, নাসরিন কোথায়? নাসরিন? কে নাসরিন? হ্যাঁ বলছি আমার সাথে আসুন। চল। দিদি, দিদি, এই দেখ আমরা চলে এসেছি। চোখ খোল দিদি।
নাসরিন, মা আমার, কথা বলছিস না কেন? কথা বল। পানি, কেউ একটু পানি দাও না। হ্যাঁ, ঝিলিক, ঝিলিক তুই এসেছিস? হ্যাঁ রে দিদি, আমরা এসেছি, তোর আর কোনো ভয় নেই। আব্বা, কাঁদিস না মা, কাঁদিস না, এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। বলছি, আপনারা যখন আপনাদের মেয়েকে খুঁজে পেয়ে গেছেন তখন আর এখানে সময় নষ্ট করে কি হবে? চলুন, আইনের এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। সেই জন্য আপনাদেরও আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ স্যার। শাহিন, তুমি বাকিদের গাড়িতে তুলে দাও। ঠিক আছে স্যার। অর্ডার অর্ডার অর্ডার, সাইলেন্ট প্লিজ। সকল আসামিদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সাক্ষ্য রাখিয়া শ্রীমতী নাসরিনকে শারীরিক অত্যাচার এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করার জন্য আসামি সুফিয়ান ও বর্ষাকে আগামী 10 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর আসামি রেজাউলকে সমস্ত কুকর্মে সাক্ষ্য রাখিয়া এবং একজন দাগী আসামি ও নারী পাচারের সাথে যুক্ত থাকার জন্য সারা জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। একই সাথে শ্রীমতী নাসরিনের স্বামী আসামি সুরজকে দিনের পর দিন নাসরিনের উপর অত্যাচার ও তাকে নানারকমভাবে বিপদের সম্মুখীন ফেলার জন্য, এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য 302 ধারায় আসামি সুরজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দ্য কোর্ট ইজ ক্লোজ। দিদি, কি হলো, চল। 1 মিনিট, আমি যাওয়ার আগে নাসরিনের সাথে একবার কথা বলতে চাই। বেশ। কথা? কি কথা? আমি আজ পর্যন্ত তোমার সাথে যা করেছি সব অন্যায় করেছি। আজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, পারলে তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা? তা আবার তোমাকে? একটা কথা কি জানো তো, কোন মানুষ যদি একবার কি 2বার ভুল করে তবে সেই ভুলের ক্ষমা আছে, কিন্তু কেউ যদি জেনে শুনে একই ভুল বারবার করে তার কোনো ক্ষমা নেই। আর তুমি একজন স্বামী হয়ে আমার সাথে যে অন্যায় করেছো তার তো ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। তুই একদম ঠিক বলেছিস দিদি। তবে হ্যাঁ, তোমার মতো সন্তান হয়তো উপরআল্লাহ প্রত্যেক মাকে দেখ, কিন্তু তোমার মতো স্বামী যেন কোনো মেয়ের না হয়। কি হলো অফিসার, আপনারা এখনো দাঁড়িয়ে কেন? ওকে এখান থেকে নিয়ে যান। হ্যাঁ, চল এবার, আমার ঘরের মেয়ে আমার ঘরে ফিরে চল। হ্যাঁ, আমরা 3 জনে আবার সে আগের মতো একসাথে আনন্দে থাকবো। কি বলো আব্বা? তুই ঠিক বলেছিস মা।